প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস আয়োজনে। সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা উপস্থিত হই আপনাদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিতে আমরা আলোচনা করি আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে, আলোচনা করি দেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনীতি, অর্থনীতি সহ জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে। প্রিয় দর্শক, আগামীতে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এখনো কোনো নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেনি সরকার। সরকারের তরফ থেকে বলা হচ্ছে ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হতে পারে। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মেরুকরণ হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে মতপার্থক্য। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে দলীয়করণ করেছিল বিগত সরকার, সেগুলোকে পুনরুদ্ধারে গঠন করা হয়েছে বিভিন্ন ধরনের সংস্কার কমিশন। সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো নিয়ে কাজ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন, এবং ঐকমত্য কমিশন এরই মধ্যে আলোচনা করে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে। এসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা কেন্দ্রবিন্দু রেখেছি জাতীয় ঐক্য ও সংস্কার প্রস্তাবনা। এই বিষয়গুলো আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমে পরিচয় করে দিব আপনাদের সাথে। আমার বাঁ পাশে আছেন ডক্টর আব্দুল মান্নান, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামী। এরপরই আছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, নির্বাহী কমিটির সদস্য, বিএনপি। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। মূলত আমরা আজকে আলোচনা করতে চাই জাতীয় ঐক্য এবং সংস্কার প্রস্তাবনা নিয়ে। শুরু করতে চাই আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ আপনাকে দিয়ে। এরই মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির 3 দফা বৈঠক হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ভবিষ্যতে আরও বৈঠক হবে। এই বৈঠকের কতটুকু ফলপ্রসূ হলো, কোন কোন বিষয়গুলোতে আপনারা একমত হয়েছেন, এগুলো আর কোনগুলো নিয়ে আরও আলোচনার দরকার আছে বলে মনে করেন? আসলে জি, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে মাই টিভির দর্শক শ্রোতা মণ্ডলীকে এবং আমার সহ আলোচক ডক্টর মান্নান সাহেব। বিষয়টা হচ্ছে যে এই সংস্কার কমিটির সঙ্গে সব দলগুলোরই বৈঠক হচ্ছে। বিএনপির সঙ্গেও এ নিয়ে তিনবার বৈঠক হয়েছে। তা আমরা যতটুকুন গণমাধ্যমের উসিলায় জেনেছি যে প্রায় 80% প্রস্তাবনার সঙ্গেই বিএনপি তাদের সঙ্গে একমত হয়েছে। এটাই স্বাভাবিক, কেন একটা বিভিন্ন পক্ষের একত্রিত করে, বিভিন্ন পক্ষকে একত্রিত করে বিভিন্ন বিষয় যখন একত্রিত হয়, সব বিষয়ে তার একমত হয় না। কিছু বিষয়ে মত পার্থক্য থাকাই স্বাভাবিক। তো যেখানে 80% বিষয়ে একমত হয়েছে, আমার মনে হয় যে খুব শিগগিরই এটা নিয়ে একটি সমাধান আমরা প্রত্যাশা করি। কিন্তু সমাধানের জন্য বা একমত হওয়ার জন্য সময় ক্ষেপণটা কেন যেন মনে হচ্ছে যে বেশি হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই অনেকগুলো ইস্যু কিন্তু রয়ে গেছে, যে ইস্যুগুলোর সমাধান 8 মাস সময় কিন্তু কম না। এই 8 মাসের মধ্যে অনেক কিছুর সমাধান হতে পারত। তো আপনার সাবজেক্ট যেহেতু সংস্কার এবং ঐক্যমতের এই বিষয়, তা আমি মনে করি যে এটা যথেষ্ট এগিয়েছে এবং বাকিটাও যতটুকু আছে সেটাও আমার মনে হয় সমাধান হয়ে যাবে, সেটাই মনে করি। আপনাদের যে 31 দফা ছিল সেটার সাথে তো অনেকটাই সংস্কার প্রস্তাবনার অনেক বিষয়গুলো মিলেছে মনে হয়। আর 31 দফার সাথে কোন বিষয়গুলো আসলে মিলছে না বা মেলানোর প্রক্রিয়া চলছে? টুকটাক কিছু বিষয় তো আছেই। 31 দফার সঙ্গে যদি আপনার প্রায় 80% মিলে যায় আর 20% না মেলাটাই কারণ স্বাভাবিক। কারণ 31 দফা প্রণয়ন হয়েছে তো আরও 3 বছর আগে, এবং তখন এই সংস্কার নিয়ে আজকে কথা বলছেন যারা সংস্কার কমিশন, ঐক্যমতের কমিশনে যারা আছেন, তারা হয়তো সংস্কারের কথা কখনো চিন্তাও করেন নাই। আর তখন হয়তো ঘোষণা হয়েছে আরও 2.5 বছর, 3 বছর আগে। তো সেই 3 বছর আগে যদি ঘোষণা হয়ে থাকে, তাহলে আরও 1-2 বছর আগের থেকে সেটা চিন্তা ভাবনা শুরু হয়েছে। মূলত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি ষড়যন্ত্রের শিকার হয়ে একটা উন্নত দেশে বসবাস করার সুযোগ পেয়েছেন দীর্ঘদিন। তো তিনি যেহেতু সাবেক রাষ্ট্রপতির সুযোগ্য উত্তরসূরি, সাবেক প্রধানমন্ত্রীর সুযোগ্য উত্তরসূরি, স্বভাবত কারণেই বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলের উনি চেয়ারম্যান হিসেবে উনি তো চিন্তা করতেই পারেন, যদি কখনো তিনি রাষ্ট্র ক্ষমতায় যান বা রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দেওয়ার সুযোগ পান, তাহলে একটি রাষ্ট্রকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, একটি অত্যাধুনিক রাষ্ট্র বা আধুনিক রাষ্ট্রে পরিণত করা যায়। এই যে 54 বছরের পিছিয়ে পড়া বাংলাদেশ, সেই বাংলাদেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, উনি তো দীর্ঘ সময় পেয়েছেন।
তো সেই সময় পাওয়ার কারণেই তার মাথা থেকেই মূলত এই সংস্কারের বিষয়গুলো বেরিয়ে এসছে। পরবর্তীতে দেশের বিভিন্ন সুশীল সমাজের যারা আছেন তারটা আছে, ইভেন রাজনৈতিক দলগুলো যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল, জোটে ছিল, জোটের বাইরে থেকেও আন্দোলনের সহযোগী ছিলেন, তাদের প্রত্যেকের সঙ্গেই আলোচনা করে কিন্তু এটি কিন্তু 31 দফার এই রাষ্ট্র কাঠামো গঠনের 31 দফা উনি প্রণয়ন করেছেন। তো এর আগে সংস্কার, রাষ্ট্র যে সংস্কার করা যায় বাংলাদেশে অন্তত এই জিনিসগুলি কিন্তু আলোচনাও হয়নি। এখন যারা সংস্কার সংস্কার বলে একেবারে মুখ দিয়ে ফেনাটানা তুলে ফেলতেছেন, সংস্কার ছাড়া এটা হবে না, সংস্কার ছাড়া এটা হবে না, এরা সংস্কার কি জিনিস এটাই বুঝতো না। এদের ধারণাই ছিল বাংলাদেশ এটা নির্বাচন হবে, নির্বাচনের পরে 5 বছর যার মতো করে রাষ্ট্র পরিচালনা করবে, যার যার মতো করে রাষ্ট্রটাকে পরিচালিত করবে, যার যার মতো করে মাস্তানি করবে, টেন্ডারবাজি করবে, ধান্দাবাজি করবে। এইটাই ছিল বাংলাদেশের ইতিহাস গত 54 বছরের। রাষ্ট্রটাও যে রাষ্ট্রের ক্ষমতায় এসে রাষ্ট্রকে সংস্কার করা সম্ভব, রাষ্ট্রকে যে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব পরিকল্পিতভাবে, এই ধারণাটা তো এই বিএনপির 31 দফা কর্মসূচি ঘোষণা করার পরে আলোচিত হয়েছে। তো সেই ক্ষেত্রে ওনাদের যে বিষয়গুলি নয় নিয়ে আসছেন, ওনারা এসি রুমে সরকারি সুযোগ সুবিধা ভোগ করে তারপর ঠান্ডা মাথায় কিছু কাজ করতেছেন। সেই ঠান্ডা মাথায় কিছু কাজ করতে গেলে কিছু ভালো দিক অতিরিক্ত হতে পারে, কিছু প্রয়োজনীয় যে সংস্কার তার বাইরেও অতিরিক্ত কিছু। কারণ আমি আপনার মাথায় বোঝা উঠায় দেওয়ার সময় বলবো যে এই যে দিলাম একটা, আপনি কারণ বাজারে গেলে দেখবেন যারা নিমতি কি বলে এটাকে, নিমতি যারা, তাদের মাথায় আপনি দেখবেন প্রথমে 4টা লাউ, তারপর 4টা মিষ্টি কুমড়া, এরপরে বলে যে আরও পারবি, দেন স্যার, তারও 4টা ফুলকপি। ওর মাথায় জোরদূর তুলে দেওয়া যায়, নিজে কিন্তু এমনিতে হাঁটতেছে, টাকা খরচ করতেছে, হাঁটতেছে। তো সেই ক্ষেত্রে আপনার আরেকজন বাস্তবায়ন করবে, সেই ক্ষেত্রে উনি যা যা মনে চায় তারা তা করতে পারবেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে সংস্কার, এই সংস্কার আপনি 8 মাস হয়ে গেল, আপনি এখন পর্যন্ত প্রাথমিক যে পদক্ষেপগুলো সেই পদক্ষেপগুলোও শেষ করতে পারলেন না। আপনি আজ থেকে 5 বছর পরে কি সংস্কার প্রয়োজন, সেই সংস্কারকে আপনি আজকে করবেন কিনা, আর এই সংস্কার নামক এই বস্তু আপনি কতদিন ঝুলিয়ে রাখবেন। তার থেকে বড় কথা হলো যে আপনি যে এই যে বর্তমান সরকার, এটাকে বলে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক প্রভিশন যদি আপনি খুঁজতে যান, তাহলে একটি জায়গায় আপনি পাবেন যে একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা এবং রুটিন মাফিক কাজ করাই হচ্ছে এই সরকারের মূল কাজ, যেটাকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলতাম। এটাকে অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার না। আপনি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে কয়বার ছিল? এর আগে কি অন্তর্বর্তীকালীন সরকার কখনো ছিল? 1991 সালে হোসেন মোহাম্মদ এরশাদ তার পতন হওয়ার পরে যে সরকারটা গঠিত হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে, সেই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, ওটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল না। উনি আবার নির্বাচন দিয়ে তার পদে ফিরে গিয়েছিলেন। হ্যাঁ, এবং উনি প্রধান বিচারপতি ছিলেন। তার প্রধান বিচারপতির আসন থেকে তাকে কমিটমেন্ট, তিনি কিন্তু আসতে চান না, তাকে বলা হয়েছে যে আপনার সম্মান আপনাকে ফিরিয়ে দেওয়া হবে, পার্লামেন্টে পাশ করে তারপর ফিরিয়ে আনা হবে। ওই অঙ্গীকারের ভিত্তিতে তিনি এসে প্রধান উপদেষ্টা না, তখন কিন্তু অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন তিনি। এবং জিনিসগুলো, আপনাদের তো বয়স কম, রাষ্ট্রপতি ছিল হোসেন মোহাম্মদ এরশাদ, উনি পদত্যাগ করেছেন। উপরাষ্ট্রপতি ছিল ব্যারিস্টার মওদুদ সাহেব, উনি অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছেন। অস্থায়ী রাষ্ট্রপতির পদে থেকে উপরাষ্ট্রপতি হিসেবে বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে নিয়োগ প্রদান করা হলো। এরপরে অস্থায়ী রাষ্ট্রপতি মওদুদ আহমদ পদত্যাগ করলেন। ঘটনা 1 ঘন্টার, কিন্তু ঘটনাটা অনেক বড় ঘটনা। এরপরে অস্থায়ী উপরাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করলেন। জি, শেষ করতেন। ওটা হচ্ছে আপনার ইন্টারিম গভর্নমেন্ট। এবং মাত্র 3 মাসের মধ্যে যেই নির্বাচনটা আয়োজন করা হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটা এখনো পর্যন্ত। জি, ধন্যবাদ। ফিরবো আপনার কাছে একটু
আমরা ডক্টর আব্দুল মান্নান সাহেবের কাছে একটু কথা শুনে আসি। আজকে ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামের বৈঠক হয়েছে, সেখানে একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে রাষ্ট্রপতি এবং সংসদের মেয়াদ আসলে 4 বছর করার যে প্রস্তাবনা ছিল, জামায়াতে ইসলাম তার সাথে একমত নয় এবং আমরা দেখেছি যে জামায়াতে ইসলাম বিভিন্ন ইসলামিক দলগুলোর সাথেও আলোচনা করছে। কোনো ধরনের জোট গঠন কিংবা নির্বাচনী প্রার্থিতার ক্ষেত্রে আসন ভাগাভাগির বিষয় আছে কিনা এই ধরনের? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বড় ভাই আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই, বিএনপি নির্বাহী পরিষদের সদস্য এবং মাই টিভির দর্শক শ্রোতা যারা শুনছেন। আমি আমার আলোচনার শুরুতেই এই 5ই আগস্ট গণ অভ্যুত্থানে যে সমস্ত শহীদেরা জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা অসুস্থ রয়েছেন এখনও তাদের সুস্থতা কামনা করছি। যেমনটি আলোচনা সূত্রপাত হয়েছে, আপনারা দেখেছেন আজকেই আমাদের সিনিয়র নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের নেতৃত্বে একটি টিম এখনও আলোচনায় আছেন। ওনারা মাঝখানে বিরতিতে একটু ছোট্ট ব্রিফ দিয়েছেন, এরপরে ওনারা বলছেন যে 5টার পরে পুরোপুরি ব্রিফ দিবেন যে কি বিষয়ে আলোচনা হয়েছে, কোন বিষয়ে একমত হয়েছেন, কোন বিষয়ে একমত হননি। তবে ওনারা সংক্ষিপ্ত ব্রিফে যেটা বলেছেন যে আজকে আলোচনা শেষ নাও হতে পারে, কারণ প্রতিটা বিষয়ে ব্যাপক আলোচনার দাবি রাখে। যেহেতু দেশের একটা ক্রান্তিকাল চলছে, এটা যেনতেনভাবে একটা সংস্কারকে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তো আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের বন্ধুবর বিএনপির যে টিম ছিল তারা 3 দিন ব্যাপী আলোচনা করেছে। জামাত তো আজকে শুরু করেছে, আমি মনে করি যে এটা যৌক্তিক যে সময় লাগে সেটা দিয়েই আলোচনা হবে। তবে আপনি যেটা নিজেই বলছিলেন যে সংসদের মেয়াদ এবং রাষ্ট্রপতির মেয়াদ নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান 5 বছরই, এ বিষয়ে আমাদের দলীয় স্ট্যান্ড ক্লিয়ার করা হয়েছে। আর একটা বিষয় আমি দর্শক এবং শ্রোতাদের এবং দেশের মানুষকে বলতে চাই, এই দেশে কেন সংস্কারের এত প্রয়োজন, কেন সংস্কারটা এখন সবার কাছে গ্রহণযোগ্য হচ্ছে। দেখেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যখন শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসেছিলেন, ঠিক অল্প কয়েক বছরের ভিতরে উনি বাকশাল কায়েম করে দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছিলেন। তো তখন তো সংবিধানকে মানে তোয়াক্কা করা হয় নাই। আবার পরবর্তীতে এসে বিভিন্ন সময় এদেশে সংবিধান স্থগিত হয়েছে, ক্ষমতা নিয়েছেন আপনার সেনাবাহিনীর ভিতর থেকে এসে যারা ক্ষমতা গ্রহণ করেছেন, জিয়াউর রহমান সাহেব এবং হুসাইন মোহাম্মদ এরশাদ, তারাও তো এগুলো স্থগিত করেছেন এবং এক পর্যায়ে সংবিধানকে স্থগিত রেখে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। পরবর্তীতে যে এসে তারা আবার সংবিধানে নির্বাচন দিয়ে তারা সেই জায়গায় ফিরে গিয়েছেন, এজন্য দেশের মানুষ তাদেরকে সাধুবাদ জানায়। বাট এই জায়গায় থেকেও হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব তিনি কিন্তু স্বৈরাচার হয়েছিলেন এবং সবাই মিলে আমাদের ভাইরা তখন সিনিয়র ছিলেন, ওনারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে তাকে কি করেছিলেন, উৎখাত করা হয়েছিল। সংকট যখনই তৈরি হয়েছে, ভাই একটা কথা বলেছেন যে শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে আসা হয়েছিল, মানে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছিল। আসলে ইন্টারিম গভর্নমেন্টটা কেন হয়েছে? দেশের সংকটের জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করে যেখানে দেশের সর্বোচ্চ সংখ্যক মানুষের কি থাকে, মতামত থাকে। এই মতামত প্রতিফলিত হওয়ার কারণেই কিন্তু এটা গ্রহণযোগ্য হয়। বাংলাদেশে এখন সংস্কার এই জন্যই প্রয়োজন। দেখেন, গত টার্ম যে নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, একদিন আগে হয়েছে, ডামি নির্বাচন হয়েছে। এদেশের তরুণ সমাজ যাদের বয়স 35, তারা এই দেশে কোনো ভোট দিতে পারে নাই। তাহলে ভোট কি জিনিস, এটা আমাদের অনেককে এখন প্রশ্ন করলে স্কুল কলেজের ছেলেমেয়েরা বুঝতে পারবে না যে কিভাবে এটা দিতে হয়। এটা যে একটা কাপড়ের ভিতরে দিতে হয়, একটা গোপন জায়গা থাকে, সেখানে যে আবার নাম লেখাতে হয়। ছোটবেলায় আমরা স্লিপ লিখে দিতাম, আমরা বলতাম যে এখানে আপনার বুথ, এখানে আপনার বুথ। আপনি দেখবেন যে বাংলাদেশে এখন যে কোনো নির্বাচন হলে এদেশের একটা ব্যাপক সংখ্যক মানুষ এই সিস্টেমটাকেই তাকে ইন্ট্রোডিউস করাইতে হবে। এটা নির্বাচন কমিশনের একটা বড় চ্যালেঞ্জও বটে। তাহলে সংস্কারটা হচ্ছে এই কারণেই যে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আবার এই দেশে ক্ষমতা থেকে সংবিধান ঠিক রেখে যারা গত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, তারা কিন্তু তথাকথিত নির্বাচনের মাধ্যম দিয়ে এদেশের ক্ষমতা কুক্ষিগত করে অনেকগুলো দেশদ্রোহী কি করেছে, চুক্তি করেছে বিদেশের সাথে,
যে চুক্তিগুলো আজও পর্যন্ত এদেশের মানুষরা এখনো পুরোপুরি জানে না, যার কারণে এদেশের মানুষরা এই জাতীয় ব্যাপারগুলোকে সুস্পষ্টভাবে রাখতে চায়। যেরকম আমরাও বলছি যে দেশের যদি কোনো বৈদেশিক চুক্তি করতে হয় তাহলে সেই চুক্তি করার আগে এটা আমাদের পার্লামেন্টে উপস্থাপন হতে হবে, আর যদি আর্জেন্টলি করা লাগে তাহলে চুক্তি করার একটা মেয়াদের ভিতরে এসে এটা পার্লামেন্টে উপস্থাপন করে এটাকে কি করতে হবে, মানুষ জাতিকে অবগত করতে হবে। কিন্তু কোনোভাবেই এখনো পর্যন্ত অনেক কিছু করা হয় নাই। এরপরে হচ্ছে দেখেন আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের আস্থার সংকট রয়েছে। আমরা 96-এর কথা জানি, যখন বাংলাদেশের বিরোধী দলীয় লোকরা সুষ্ঠু নির্বাচনে অর্থাৎ ক্ষমতায় থেকে নির্বাচন করলে সবাই মনে করে যে আমি ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু ওই ব্যক্তি ওই দল যখন বিরোধী দলে যায় তখন উনি মনে করেন যে না, এখন তো ক্ষমতায় থেকে নির্বাচন হলে এই নির্বাচন সুষ্ঠু হবে না। যার কারণে এই দেশে কয়েক দফা আন্দোলন হয়েছে এবং আমাদের বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু সবাই মিলে আন্দোলন করলো তত্ত্বাবধায়ক সরকার, যেটা অধ্যাপক গোলাম আজম স্যার এই ফর্মুলাটা বাংলাদেশের মানুষকে দিয়েছিলেন এবং এই ফর্মুলা দেওয়ার পরে এই ফর্মুলাটা আওয়ামী লীগও গ্রহণ করেছিল, বাকি সবাই গ্রহণ করে এদেশের মানুষরা আন্দোলন করে বিএনপিকে বাধ্য করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। দেখেন 173 দিন হরতাল এবং অন্যান্য আন্দোলন মানুষকে দিগম্বার করা থেকে শুরু করে অনেক ক্ষয়ক্ষতির বিনিময়ে যে তত্ত্বাবধায়ক সরকার হলো, আওয়ামী লীগ সরকার এসে কি করলো, এই তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে তারা এটাকে অবৈধ ঘোষণা করে একটা সিনেমা হলের মামলার সাথে যুক্ত করে এটাকে কি করে দিল, বাতিল করে দিল। মানে কত বড় একটা হঠকারী, একটা দেশকে সংকটে ফেলে দিল একজন ব্যক্তি। এই জায়গায় এসে আমি যে কথাটা বলতে চাই যে আমরা যত দ্রুত সম্ভব এই দেশের যারা প্রধান দল তারা একমত হতে পারবো সংস্কারের ব্যাপারে, বিশেষ করে মৌলিক ব্যাপারে। ভাই বলেছেন 80% ব্যাপারে একমত, কিন্তু 80% না, 10%ও যদি দ্বিমত থাকে আর সেই 10%টা যদি মৌলিক হয়, দেশের জন্য গুরুত্বপূর্ণ হয় এবং জনগণের আকাঙ্ক্ষার জায়গা হয়, তাহলে সেই 10% যদি আমরা মিনিমাইজ করতে না পারি তখন সংস্কার পিছিয়ে যাবে, নির্বাচন পিছিয়ে যাবে, জনগণ আরো সংকটের দিকে চলে যাবে। এই জায়গা থেকে আমাদেরকে ভূমিকা নেওয়া উচিত। সংস্কার প্রস্তাবনাগুলোর মধ্যে বেশ আলোচিত হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো রয়েছে, আলেম ওলামা সমাজ থেকে শুরু করে জামায়াত ইসলামের নারী সংগঠন সেখান থেকেও কিছু বিরোধিতা করা হয়েছে। এটি নিয়ে আসলে বিএনপির অবস্থান কি বা আপনার ব্যক্তিগত মূল্যায়ন কি? দেখুন, নারী সংস্কার বিষয়ে যে কমিটি, সেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন এসেছে। তো এটা আসলে বিএনপির নীতি নির্ধারক তো আর আমি না, বিএনপির পক্ষ থেকে স্পেসিফিক্যালি কিছু বিষয়ে সেখানে আলোচনা হয়েছে এবং ওই যে বললাম যে আপনার আলোচনার ভিত্তিতে কিছুটা যোগ হবে, সংযোজন বিয়োজন যেটাকে বলে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া হবে। কিন্তু আমার সমালোচক কিছু বিষয়ে বলেছেন যে সংস্কারগুলো প্রয়োজন এই কারণে। কয়েকটা কারণে আমি লেখার চেষ্টা করেছি। একটা ছিল যে স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিল, এটার অল্টারনেট যেটা হবে আমি মনে করি যে বাকশাল যাতে আর কোনোদিন কায়েম না হয় সেরকম একটা কিছু করতে হবে। সংস্কার কিন্তু বাকশাল কায়েম করা এটাও কিন্তু একটা সংস্কার। উনি যে ক্ষমতা পাওয়ার পরে বাকশাল কায়েম করেছেন, এর কিন্তু একটা সংস্কারের মাধ্যমে উনি কিন্তু করেছেন। উনি ওই সংস্কারে বিশ্বাস করেন। আপনার এই যে ধরেন বিদেশিদের সাথে চুক্তি করার বিষয়ে, এটা আপনি কি সংস্কার করবেন? এখানে তো আপনার সংস্কার করার কিছু নাই। বিদেশিদের সাথে চুক্তি করে, এটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, বিএনপি জামাত একসাথে যখন সরকার ছিল তারা করেছে। এইখানে আপনি আইন করে বলতে পারবেন না যে এটা জনগণকে জানা নিতে হবে। এটা পার্লামেন্টের একটা বিধান। এখন এই যে হাসিনা যে করলো, ইন্ডিয়ার সঙ্গে যে চুক্তিগুলি করলো, পার্লামেন্টের কথা বলছি, পার্লামেন্টে কিন্তু আলোচনা করার নিয়ম আছে, কিন্তু কেউ করেছে না। আপনি যদি জনসম্মুখে আসেনি চুক্তির আইন তো আছে, আইন তো আপনি পালন করেন নাই। জনসম্মুখে মানে কি? পার্লামেন্টে আলোচনা মানে তো জনসম্মুখে আস না, আপনি পালন করেন নাই, সেটার ব্যাপারে আপনি কি করবেন? ওইটা কিন্তু এই যে আপনার এই সরকারি ভাতা খাওয়া এই বুদ্ধিজীবীদের দিয়া তারা আপনারা বলে দেবে যে তারা আপনি এই করবেন, ওই করবেন, ওই করবেন, এটা তো সম্ভব না ভাই। আপনি সংস্কার করবেন জাতির কাছে নির্বাচনের সময়
আপনি জাতির কাছে ওয়াদা করবেন যে আমি রাষ্ট্র ক্ষমতায় গেলে আমি দেশকে এইভাবে পরিচালনা করব, আমি এইভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করব, আমি এইভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। 10টা দল তারা তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। জনগণ সেই ইশতেহার দেখে যাদের প্রতি আস্থা রাখে, যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাদেরকে জনগণ ভোট দেবে। আচ্ছা, গিয়ে পালন করলো না, তাহলে তাহলে কি করতে হবে? তাহলে আপনি আবার জনগণ দেখবে যে ওই লোকটা এই ওয়াদা দিয়ে গেল, এই দল ওয়াদা তো পালন করে নাই, তাহলে তাকে আপনার আরেকবার নির্বাচনের সুযোগ দিতে হবে, আবার সেই নির্বাচনে জনগণ তাকে শিক্ষা দেবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হলো হচ্ছে আপনার নির্বাচনী ব্যবস্থাকে আমাদের পাকাপোক্ত করতে হবে। শেখ হাসিনা যখন 2008 সালে এই ছলচাতুরির নির্বাচনের মধ্য দিয়ে, মোটামুটি ছলচাতুরি নির্বাচন, তারপরেও মিনিমাম গ্রহণযোগ্য নির্বাচন ছিল, সেই 2008 সালের নির্বাচনের পরে তার অপকর্ম ঢাকার জন্য তিনি যখন দেখলেন যে পরের বার তার ক্ষমতা আসার সুযোগ নেই, তখনই কিন্তু তিনি এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বাতিল করার চেষ্টা করলেন। এবং সকল বিচারপতিরা চেয়েছেন, অ্যামিকাস কিউরি যারা ছিলেন আদালতে তখনকার বড় বড় লয়ার যারা, তাদের আমার মনে হয় 1জন বা 2জন অ্যামিকাস কিউরি হয়তো ভিন্ন মত পোষণ করেছে। সকল অ্যামিকাস কিউরিরা পর্যন্ত মতামত দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার দরকার আছে। ইভেন যে জাজমেন্ট ছিল, সেই জাজমেন্টে উল্লেখ করা হয়েছিল যে এটা সঠিক না, উচিত না, কিন্তু তারপরও অন্তত 2 টার্ম এই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হওয়া উচিত। শেখ হাসিনা নিজের একক সিদ্ধান্তে গড়তিমি করে তিনি ওইটা বাতিল করলেন, কারণ তার নির্বাচিত হয়ে আসার সুযোগ নেই। তাহলে আমরা বুঝলাম কি, দিন শেষে জনগণের কাছে যাইতে হবে, জনগণ যা চায় সে অনুযায়ী ম্যানিফেস্টো নিয়ে যেতে হবে, এবং জনগণ যদি ভোট দেয় সে রাষ্ট্র ক্ষমতা যাবে। আবার যদি সে জনগণের ইচ্ছার বিরুদ্ধে বা তার যে অঙ্গীকার, সে অঙ্গীকারের বাইরে কাজ করে, তাহলে জনগণ আবার যাতে পরবর্তী ভোটে তাকে যাতে উচিত শিক্ষা দিতে পারে, সেই জন্য নির্বাচনী ব্যবস্থাটা সংস্কার করা জরুরি। আজকে যারা বসে আছেন, আমি নাম বলবো না, তারা বলবে যে না 5 বছর আগে আপনি 4 বছর করবেন। কি আপনার কাজটা কি? আপনার 5 বছরের সমস্যা কি, 4 বছরের সমস্যাটা কি? দীর্ঘদিন যাবৎ হয়ে আসতেছে 5 বছর, 5 বছর আর 4 বছরের সমস্যাটা কি? এটা নিয়ে আপনি করতেছেন, এগুলিকে আমরা মনে করি কালক্ষেপণ। এবং আপনি বললেন এই যে 173 দিনের হরতাল, তারপরে এই যে আপনার দিগম্বরের কাহিনী, এই সমস্ত 173 দিন দিগম্বরের কাহিনীর সঙ্গী সাথী কারা, সেগুলো কিন্তু আমাদের মনে আছে। রেজাল্টটা কি হলো? রেজাল্টটা হলো যে আমাদের মানসিকতাও যদি আমাদের চেঞ্জ না করি, আমাদের মানসিকতার মধ্যে যদি পরিবর্তন না নিই, দেশের সামগ্রিক কাঠামো চেঞ্জ করার, আপনি এই সমস্ত কাগজের কলমের সংস্কার দিয়ে আপনি জাতিকে কিছুই করতে হবে না। সর্বশেষ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সংস্কার যখন প্রয়োজন, এই যে আমি বললাম বাকশাল, এটাও কিন্তু একটা সংস্কার, খারাপ সংস্কার। তো ভালো সংস্কার আপনি করেন, জনগণ আপনাকে সাধুবাদ জানাবে। নির্বাচনের সময় যারা ম্যানিফেস্টো ঘোষণা করে, ইভেন আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল, কেউ কি ম্যানিফেস্টোতে খারাপ কোনো অংশ সংযোজন করে? আমরা দেখছি। তারা যদি ওই ম্যানিফেস্টো অনুযায়ী চলতো, তাহলে তো দেশ এতদিন স্বর্গে থাকার কথা। জি, ধন্যবাদ। আপনি জোর করে কোনো কিছু বাস্তবায়ন করার চেষ্টা করা, সেটা এক ধরনের কালক্ষেপণ এবং সেটা ক্ষতিকর। এবং অনির্বাচিত, অনভিজ্ঞ যারা, তারা কিন্তু দেশ পরিচালনায় অনভিজ্ঞ, মানুষের মনমগজ বোঝার অপরিপক্ক, তাদেরকে দিয়ে আপনি দেশের একেবারে 30 বছর 50 বছর মেয়াদী সংস্কার করা, এটা একটা অলৌকিক চিন্তা এবং ভাবনা। জি, ধন্যবাদ ফিরবো আপনার কাছে। ডক্টর আব্দুল মান্নান, আবারও ফিরতে চাই নারী বিষয়ক সংস্কার কমিশনের বিষয়গুলো নিয়ে, বিশেষ করে জামায়াতে ইসলামের পক্ষ থেকে এবং ইসলামী যে ওলামা থেকে শুরু করে ইসলামী যে দলগুলো রয়েছে, তাদের ব্যাপক আপত্তি রয়েছে। আসলে আপত্তির জায়গাগুলো কোনগুলো আসলে পরিবর্তন হওয়া দরকার, বা কেনই এই আপত্তিগুলো তৈরি হচ্ছে আসলে? এবং বলা হয়েছে যে ইসলামী চিন্তাবিদ এমন কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি আসলে এই সংস্কার কমিশনে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নারী বিষয়ক যে কমিশনটা গঠন করা হয়েছে, এই কমিশনের যারা মেম্বার, তাদের নাম পড়লে আপনি দেখবেন যে এটা একবারেই একপেশে, এক ঘরানার। যারা ইতিপূর্বে তাদের
মানে জন্ম থেকে এই পর্যন্ত তারা একই সাথে উঠা বসা চলাফেরা করে, একই আদর্শে বিশ্বাস করে এবং লালন করে। তো এরকম একদলীয় বা এক মন মানসিকতার লোকদেরকে একসাথে করে দিয়ে যদি আপনি একটা কমিটি করে দেন, তারা যেটা করবে সেটা তো এদেশের মানুষের কৃষ্টি, কালচার, তাজিব, তামাদ্দুন, আকিদা, বিশ্বাসকে লালন করবে না। এই কারণে এটা খুব ব্যাপক ভিত্তিক যতগুলো সংস্কার কমিশন হয়েছে তার ভিতরে সবচেয়ে ব্যাপক সমালোচনার মুখীন হয়েছে এটা। কেন আলেম ওলামা, ইমাম, খতিবদের অংশগ্রহণের কথা বলা হচ্ছে? দেখেন, আমাদের দেশের পারিবারিক আইনটা একটা বড় অংশ জুড়ে ইসলামিক কি আছে, আইনের, কোরআন এবং সুন্নাহর প্রতিফলন আছে। এখন ওনারা সংস্কারের জায়গায় এই কোরআন এবং হাদিসকে কি করতে চেয়েছেন, চেঞ্জ করতে চেয়েছেন। এই জায়গাটাই একটা বড় ধরনের পরিবর্তন। বাংলাদেশের ইতিহাসে কোরআন সুন্নাহকে মানে সংস্কারের জায়গায় নিয়ে যেতে চাওয়াটা এটা একটা ধৃষ্টতা। ইতিমধ্যে কিন্তু এটা নিয়ে আমি মনে করি অনেক কথাবার্তা শুরু হয়েছে, এবং আমি মনে করি যে টোটাল সংস্কারটা এই কারণে ব্যাহত হতে পারে। যে বিষয়গুলো তারা বলেছে, যে সম্পত্তির উত্তরাধিকার নিয়ে তারা কথা বলেছে, তারা বলেছে যে একটা মানে মেয়ে তার ভাইয়ের অর্ধেক পাবে, এটা মানে অগ্রহণযোগ্য। অথচ কোরআন একটা মেয়েকে কি দিয়েছে, যতটুকু দিয়েছে তার ভাইকে অর্থাৎ ছেলেকে তার দ্বিগুণ দিয়েছে। কেন দিয়েছে? এটা তো শুধু পিতার মৃত্যুর পরে। কিন্তু একটা নারী কি শুধু পিতার মৃত্যুর পরে সম্পদ পায়? স্বামীর মৃত্যুর পরে সম্পদ পায়, তার মেয়ের মৃত্যুর পরে সম্পদ পায়, তা স্ত্রী হিসেবে সম্পদ পায়, দাদি হিসেবে সম্পদ পায়, এমনকি নাতি নাতনি হিসেবেও সম্পদ পায়। তাহলে ইসলাম কিন্তু এক জায়গায় একটা নারীকে সম্পদ দিয়ে আটকিয়ে দেয় নাই। আবার একজন পুরুষ যে সম্পদ পায়, যদিও বোনের দ্বিগুণ পায়, কিন্তু ওই ভাইটাই যখন বিবাহ করেন তাকে মোহরানা দিতে হয়, তাকে ওই তার স্ত্রীর এবং সন্তান এই পুরো পরিবারের খরচ বহন করতে হয়। এখানে বাংলাদেশের কালচারে এরকম নাই যে ঠিক আছে আপনারা তো সমতা চাচ্ছেন, তাহলে আমার ফ্যামিলি চালাইতে মনে করেন বাড়ি ভাড়া লাগবে 20,000, আমার স্ত্রী কি 10,000 দিবে? আমার মানে বাজার খরচ লাগবে 20,000, এখানে কি 10,000 দিবে? আমার ছেলে মেয়ে লেখাপড়ার খরচ করতে 50,000 লাগবে, আমার স্ত্রী 25,000 দিবে? তাহলে এই যে আপনারা কিসের ভিত্তিতে সমতা চান? মূলত তারা চায় যে আমাদের দেশের পরিবার প্রথাগুলো কি হয়ে যাক, ভেঙে যাক, এবং নারীরা ভোগ্যপণ্য হয়ে যাক, ওয়েস্টার্নদের মতন আমাদের জীবনযাত্রা হয়ে যাক। এটা বাংলাদেশে গ্রহণযোগ্য না। আরেকটা হচ্ছে পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এটা তো পতিতাবৃত্তি ইসলামে হারাম। পতিতাবৃত্তি ইসলাম তো পতিতা বানানোটাইকেই পছন্দ করে না। যারা অলরেডি হয়ে গেছে তাদেরকে কিভাবে অল্টারনেটিভ ভালো জীবনযাপনে ফিরিয়ে আনা যায়, তাদেরকে মানে সুস্থ জীবনধারায় আনা যায়, তাদের দায়িত্ব নেওয়া যায়, এটা রাষ্ট্রকে তারা প্রস্তাব দিতে পারত। আরেকটা বড় ধরনের তারা অভিযোগ নিয়ে এসেছে এবং নিয়ে সংস্কার, যে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিতে পারবে। এটা কিভাবে সম্ভব? স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেয়, এমনিতেই বাংলাদেশে নারী নির্যাতন আইনের কারণে মানে ব্যাপক পরিমাণ মহিলারা তারা পুরুষদেরকে মানে মিথ্যা মামলা দিয়ে কিন্তু এগুলো কি করতেছে, নির্যাতন করতেছে। অনেক, যদিও অনেকগুলোই কি আছে, বাস্তবতা আছে, নারী নির্যাতন হয়, কিন্তু সেটা বন্ধের জন্য কার্যকারী উদ্যোগ নিতে হবে। কিন্তু কোনো ব্যক্তি কি তার বিবাহিত স্ত্রী কি স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দেওয়া কি এটা যৌক্তিক? এটা হলে তো বিয়ে কোনো কারণে গন্ডগোল হলে, রাগারাগি হলে পরের দিন যদি আদালতে লিখে দিয়ে আসে উনি আমাকে গত রাত্রে ধর্ষণ করেছে, তাহলে কি হবে তার? তাহলে ছেলে মেয়ে পরিবার, এটা আমাদের মানে খুব হাস্যকর এবং লজ্জাজনক, এবং যারা এটা করেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ওনারা সংস্কার কমিশনের ভিতরে যে সমস্ত জিনিস আছে, আমি এটা টোটালটা পড়ার চেষ্টা করেছি, এটা শর্ট টাইমে বলা সম্ভব না। ওনারা বলছেন তসলিমা নাসরিনের সেই লাইনটাই, দেহ আমার সিদ্ধান্ত আমার। আশ্চর্য রকম ব্যাপার। এই তসলিমা নাসরিন কিন্তু এই দেশের তৌহিদি জনতা তাকে বিতাড়িত করেছে। এখন আপনি যে সেই জিনিসগুলোই যদি এখানে সংস্কারে নিয়ে আসেন, তাহলে এটা দেশের মানুষ গ্রহণযোগ্য মানে গ্রহণ করবে না। এভাবে অনেকগুলো জিনিস আছে। তবে এই কমিশনের আবার দু একটা ভালো জিনিসও আছে। সেটা কি, যে আপনার 6 মাসের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে এবং পিতৃত্বের ছুটি দিতে হবে। এই বিষয়গুলো মানুষের কাছে সমাদৃত, এটা প্রয়োজন রয়েছে নারীর এবং বাচ্চার জন্য। আর
আপনি যে সংস্কার প্রস্তাবগুলো তারা এই দেশে যদি এটা দেয়া হয় তাহলে জারজ সন্তানের সংখ্যা বাড়বে এবং একসময় বাংলাদেশের এই জারজ সন্তান বেড়ে গেলে বাংলাদেশের পুরো মানে দায়িত্বশীল যে পোস্টগুলো আছে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সেনা প্রধান, পুলিশ প্রধান, এই জায়গাগুলো যখন এর মানের লোক আসবে তারা দেশ জাতিকে বিক্রি করে এটাকে রসাতলে দিয়ে দেবে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আরেকটা জিনিস এখানে ভাইও বলেছেন, বাংলাদেশে দেখেন আমরা বলছি যে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই জনগণের দুর্ভোগ কমানোর জন্য। রাজনৈতিক ঐক্য যে প্রতিষ্ঠার চেষ্টা করছে ঐকমত্য কমিশন, তার আগে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজন আছে কিনা, তাদের মাধ্যমে গিয়ে আলোচনা করে ঐক্য পৌঁছানোর চাইতে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর সাথে আগে আলোচনা করার প্রয়োজন কিনা আসলে। এবং আমরা দেখেছি বিএনপি কিন্তু ছোট ছোট রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে, যেমন বাম দলের মধ্যে আমরা দেখেছি সিপিবি ও বাসের সাথে আলোচনা করছে। এই আলোচনাগুলো কি নির্বাচন কেন্দ্রিক নাকি কোনো জোট গঠনের পরিকল্পনাও রয়েছে আসলে? দেখুন, রাজনীতিতে প্রতিপক্ষের সঙ্গে আলোচনা হয়, রাজনৈতিক সহকর্মী যারা, সহযোগী রাজনৈতিক দল যারা, তাদের সঙ্গে আলোচনা হয়। আলোচনাটা উভয় দলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে, দেশের স্বার্থে থাকে, তারপরে সার্বভৌমত্বের স্বার্থে থাকে। তো সেই বিষয়টা আমরা বিভিন্ন সময় দেখেছি। আন্দোলনের সময় আন্দোলনে যারা সহপাঠী তাদের সঙ্গে, এই যে আপনি ধরেন 5ই আগস্টের পরে যে ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হইল, বাংলাদেশের মানুষ জানে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আছে সবাই ঐক্যবদ্ধ। সেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হওয়ার পরে মানুষের কাছে প্রত্যাশা ছিল এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যারা করেছে এই ঐক্যটা আমাদের স্থায়ী একটা ঐক্যে পরিণত হবে। যদি এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটাকে আমরা স্থায়ী রূপ দিতে পারি তাহলে ফ্যাসিবাদী ওই অপশক্তি আর কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কিন্তু দেখুন, ষড়যন্ত্রটা কিন্তু অনেক গভীরে, পেছন থেকে ষড়যন্ত্র করা হচ্ছে, যেই ষড়যন্ত্রটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। তারা বিভিন্নভাবে এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের যে মূল শক্তি, এই শক্তিগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের এমনভাবে কিছু আলোচনা সমালোচনা উঠিয়ে দিল বা এমন কিছু ইস্যু ধরিয়ে দিল, সেই ইস্যুগুলির কারণে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আজকে ঐক্যের জায়গা থেকে দূরে সরে যাচ্ছে। এই যে ভাই একটু আগে বলল, আপনার এই সংস্কার কমিটির কি কাজ, যে আপনার এই যে উদ্ভট কিছু কথাবার্তা ভাই বলল, বলাও তো লজ্জাস্কর বিষয় যে স্ত্রীর বিরুদ্ধে স্বামী ধর্ষণের কোনো অভিযোগ নেই। আপনার এই কাজটা কিসের? বিপ্লব কি এই জন্য হয়েছিল নাকি? গণ অভ্যুত্থান কি এই জন্য হয়েছিল নাকি যে আপনার নারী পুরুষের, আল্লাহর রসুল, আল্লাহ তালার যে আইন, সেই আইনের বাইরে আপনি আর একটা জিনিস চাপাই দিবেন? এই জন্যই বলছি যে যারা অনির্বাচিত তাদের কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে না। যারা ধর্মবিদ্বেষী তাদের ধর্মের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না। আপনার ধর্মের বিষয়ে, ইসলামের বিষয়ে যে সমস্ত বিষয় মীমাংসিত, সেই বিষয়ে আপনি দ্বন্দ্ব তৈরি করে আপনি কি করতে চান? আপনার কাজটা কি? আমি স্পষ্ট কথা বুঝি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, বিএনপির কোনো প্রতিনিধি হিসেবে না, রাজনৈতিক কর্মী, একজন সচেতন নাগরিক হিসেবে আমি পরিষ্কার বুঝি এই সরকার যদি এই জাতীয় ছোটোখাটো যে বিষয়গুলি উঠে এসছে এগুলি দিয়ে সমাজের বিভেদ আরও বৃদ্ধি পাচ্ছে এবং এটা এখানেই থামিয়ে দেওয়া উচিত। এবং এই সরকারের আমি এখনও বুঝি যে এই সরকারের এমন কোনো সংস্কারের ইখতিয়ার নাই, এমন কোনো সংস্কার এই সরকারের প্রয়োজন নাই যেই সংস্কারের নামে সমাজের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের অনৈক্য সৃষ্টি হয়, এরকম কোনো কাজ তাদের করা উচিত না। এবং তাদের স্পেসিফিক দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং নির্বাচন কেন্দ্রিক যতটুকুন সম্ভব, যতটুকুন প্রয়োজন ততটুকুন সংস্কার সম্পন্ন করা। এর বেশি এই সরকার যদি করতে চায়, এই সরকারের জনপ্রিয়তা তো ক্ষুণ্ণ হবেই। আমাদের যে দীর্ঘদিনের আশা ভরসা, আমাদের যে সমর্থন, শ্রম, মেধা, রক্তের বিনিময়ে অর্জিত যে সরকার, সেই সরকার, বিশেষ করে এই সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এই দেশের মুকুটহীন সম্রাট এতদিন পর্যন্ত ছিলেন, যাকে বিভিন্ন সময় অপদস্থ করার চেষ্টা করা হয়েছে,
যার আন্তর্জাতিক সম্মান রয়েছে, আমাদের দেশের সকল মানুষ তাকে শ্রদ্ধা করে, তার এই আশেপাশের কিছু লোকজনের পরামর্শের কারণে তার যে খ্যাতি সারা দুনিয়াব্যাপী, সেই খ্যাতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা কোনো অবস্থায় কামনা করি না। আমরা চাই উনি এবং ওনার সঙ্গে, আপনি এই যে ভাই বললেন যে তারা আপনার এই যে ধর্মবিদ্বেষী, সমাজ বিদ্বেষী কিছু প্রস্তাবনা নিয়ে আসছে, অপ্রয়োজনীয় প্রস্তাব, অপ্রয়োজনীয় সংস্কার, আপনি এখানে তার হাত দেওয়ারই কোনো প্রয়োজন নেই। তো এই জাতীয় কাজগুলো করলে আমরা জাতি হিসেবে কিন্তু দ্বিধাবিভক্ত হব। আপনি হবে না কেন? আপনি ধরেন এই যে উপদেষ্টাদের যে কয়েকজন, আমি নাম ধরেই বলতে পারবো, আপনার যে সাংস্কৃতিক উপদেষ্টা, উনি গত বছর শেখ হাসিনার সঙ্গে পয়লা বৈশাখ পালন করলেন, ওনার সস্ত্রীক কই? তো ওনাকে দিয়ে আপনি কি আশা করবেন? এই কয়েকদিন আগে একজন প্রতিমন্ত্রী মর্যাদায় কি সুফিয়ার রহমান না কাকি করা হলো, বঙ্গবন্ধুর নামে যেই আর্টিকেল উনি লিখছেন, তো তাদেরকে দিয়ে আপনি কি আশা করবেন? আপনি তাদেরকে দিয়ে আপনি সংস্কারের জন্য উস্কায় দিবেন যে হ্যাঁ করেন করেন, সংস্কার অবশ্যই দরকার, সংস্কার ছাড়া কোনো ইয়ে হবে না, এইটা হবে না, সেটা হবে না। এবার বিচার করবেন, বিচার ছাড়া কোনো, দুই একজন তো বলেই ফেলো যে বিচার ছাড়া কোনো কথাই বলা যাবে না নির্বাচনের। আরে ভাই, কার বিচার কে করবে? সারা জীবন মারলো আমাকে, পিটাইলো আমারে, সকাল থেকে রাত পর্যন্ত আদালতের বারান্দা দৌড়েলাম আমরা, বিচার করবে কে? যে আরামে এসেছিল সেই এটার কদর বুঝবে? তার পক্ষে কি এটা বিচার করা সম্ভব? সে এটা মর্মটা বুঝবে কিভাবে যে 17টা বছর 15টা বছর সে কি করছে? এটার মর্ম তো তার বোঝার কোনো ক্ষমতা নাই। তারা তার পাশে ছিল, তার আষ্টে পৃষ্ঠে তার সমস্ত সুবিধাগুলো বিভিন্নভাবে সে ভোগ করছে, সে তো এটার মর্যাদা বুঝবে না। বরং তার অ্যাসাইনমেন্ট হচ্ছে কোনো না কোনোভাবে তাকে রক্ষা করা, ফ্যাসিবাদকে রক্ষা করা, ফ্যাসিবাদের পক্ষে নীরবে কোনো ভূমিকা পালন করতে পারলে সেটাই সে করবে। ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডক্টর আব্দুল মান্নান সংক্ষিপ্ত আকারে বলতেন, আপনি বিরতির আগে যেমনটি বলছিলেন আসলে স্থানীয় নির্বাচনের বিষয়। জি, আমি যে বিষয়টি বলতেছিলাম যে দেখেন, যেটা আপনি শুরুর দিকে ভাইকে বলেছিলেন যে বিএনপি কিছু কিছু বিষয়ে একমত হতে পারছেন না, যে বিষয়গুলোতে একমত হতে পারছেন না এবং সেটা মৌলিক, আমি এই বিষয়গুলো শুধু বিএনপি না, সকল রাজনৈতিক দলই কিন্তু কিছু কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। বড় মৌলিক জায়গাটা রয়েছে। যেমন ইসির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সংসদীয় কমিটি তারকে জবাবদিহি করতে পারবে, এ ব্যাপারে আমরা একমত হতে পারি নাই, মানে বিএনপি একমত হতে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে এখন কিছু করার দরকার নেই, এ ব্যাপারেও তারা একমত হতে পারে নাই। এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইনসভা, এই তিনটার ভিতরে সমন্বয় করার জন্য, এ বিষয়েও একমত হতে পারে নাই। এরপরে হচ্ছে আপনার যেটা বলা হচ্ছে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদীয় দলের নেতা, তিনটা ভাইটাল পোস্ট একজন ব্যক্তি বহন করতে পারবেন না, এই জায়গাটাও কি মানে ওনারা একমত হতে পারেন নাই। প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্যতা, মানে মন্ত্রী পরিষদ বিভাগ এর সাথে যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা, এ বিষয়ে ওনারা একমত হতে পারেন না। আবার বলা হয়েছে যে জ্যেষ্ঠ ব্যক্তি, অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠ ব্যক্তি প্রধান বিচারপতি হবেন, এ বিষয়ে একমত হতে পারেন না। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যে মৌলিক বিষয়গুলো একমত হতে পারছি না, সেই বিষয়গুলো আবার যদি এভাবেই এসে যায়, থেকে যায়, আনসেটেলড থেকে যায়, তাহলে আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে। যেটা আমাদের বহু রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি, সেটা এই দেশের মানুষ আর হাতছাড়া করতে চায় না। আর বর্তমান বাংলাদেশে যে মানে সংকট চলতেছে বিভিন্ন জায়গায়, আপনি জানেন যে ইউনিয়ন পরিষদ এবং কমিশনার বিভিন্ন জায়গায় যে স্থানীয় সরকারগুলো নাই, এই স্থানীয় সরকারের জায়গায় আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছি এবং আমরা চাই যে আগামী দিনে ব্যালট বাক্স ছিনতাই হবে না, কালো টাকার দৌরাত্ম্য থাকবে না, পেশি শক্তি থাকবে না, মেধাবীদের কর্মসংস্থান হবে, দেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, বাংলাদেশের রাজনীতি বিদেশিরা প্রেসক্রিপশন দিয়ে করাবে না। ভারত যে পরিমাণ বাংলাদেশের এই রাজনীতিকে, অবৈধ সরকারকে, হাসিনাকে আগেও বৈধতা দিয়েছে এবং এখন আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান করেছে, এই জায়গায় এসে আমরা বলতে চাই আমরা একটা স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, আমাদের এই সার্বভৌমত্ব নিয়ে
আমরা মাথা উঁচু করে যাতে দাঁড়াতে পারি, সব দল মিলে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সেই জায়গায় আসতে হবে। সেই জায়গায় আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একবারই শেষ পর্যায়ে জনাব আবু নাসির মাহমুদ রহমতুল্লাহ, আপনি যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন বিএনপির যে বিষয়গুলো নিয়ে আসলে দ্বিমতের কথা বলেছেন। বিএনপির যে সমস্ত বিষয়গুলোর ব্যাপারে দ্বিমত থাকতেই পারে, মানসিকতার দ্বিমত থাকতেই পারে, সেই বিষয়গুলো ঠিক করবে কে? ওই বিষয়গুলো তো আপনাকে নির্বাচনী ইশতেহারে নিয়ে আসতে হবে, জনগণের কাছে যাইতে হবে। জনগণ যদি মনে করে যে না, বিএনপির এই বিষয় আমরা একমত না, আমরা চাই না বিএনপি এই বিষয়গুলো নিয়ে আসুক, তাহলে বিএনপিকে জনগণ ভোট দেবে না। যদি মনে করেন জামাত ইসলামী এই বিষয়গুলো নিয়ে আসে, জনগণ যদি মনে করে যে হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে জামাত ইসলামীকে ভোট দেবে, জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনা করবে। এখানে তো এটা নিয়ে তো আপনি এখানে এই যারা করতেছে তাদের পক্ষে তো সম্ভব না এগুলো জোর করে চাপিয়ে দেওয়া। আপনি যদি মনে করেন যে তাদের পক্ষে সম্ভব, তাহলে আপনি যেই বিষয়গুলি একটু আগে নিয়ে আসছেন যে ভাইয়ের অর্ধেক বোন পাবে, তারপরে এই 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 সমস্ত জিনিসই তাদের মাথায়, তো তারা তো জনগণের বিষয় বোঝার ক্ষমতা নেই। অর্থাৎ এইটা যদি করতে হয় তাহলে জনগণের কাছে যাইতে হবে, শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক, নির্বাচনকে পরিপূর্ণভাবে স্বাধীন নিরপেক্ষ কমিশনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন করা যায়, সেই বিষয়টা যদি সংস্কার করা যায়, এই বিষয়ে সবাই একমত, সেটা করতে পারলে জাতীয় উপকৃত হবে। জি, ধন্যবাদ। প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যে সকল রাজনৈতিক দল আসলে যেই সব বিষয়গুলোতে একমত হবে সেগুলো বাস্তবায়ন করা এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো করবেন, এই ধরনের কথা আসলে বলা হয়েছে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম জাতীয় ঐক্য সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে। জাতীয় ঐকমত্য কমিশন তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাক, সংস্কার বাস্তবায়িত হোক, একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক, জাতীয় গণতান্ত্রিক পন্থায় ফিরে যাক, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। শুভরাত্রি।